বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশে 16 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে সব অবৈধ মুঠোফোন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, দেশের নতুন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফাই রেজিস্টার ব্যবস্থা চালু হচ্ছে। এই প্রকল্পটি 16 ডিসেম্বর উদ্বোধন করবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এই ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোনই মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না অবৈধ বা ক্লোন IMEI নম্বরযুক্ত ফোনগুলো। মূলত চুরি হওয়া ও নিবন্ধনহীন সহ সব অবৈধ মোবাইল নিয়ন্ত্রণে আনতে এই ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি। এছাড়া এই ব্যবস্থায় একটি নির্দিষ্ট বৈধ ফোনের নির্দিষ্ট সিমই ব্যবহার করা যাবে। ফলে ফোন ও সিম একসঙ্গে ট্র্যাক করা সম্ভব হবে। তবে অন্য সিম ব্যবহারের জন্য পুনরায় নিবন্ধন করতে হবে। বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী বলেন, দেশে এখনও প্রায় 37 থেকে 38% হ্যান্ডসেট নন স্মার্ট বা সাধারণ ধরনের। এতে ডিজিটাল সেবা সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। 16 ডিসেম্বর থেকে অবৈধ এবং নিবন্ধনবিহীন এই সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সরকারের নতুন এই NEIR ব্যবস্থা অবৈধ সব নিবন্ধনবিহীন মুঠোফোন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করবে। তিনি আরও বলেন, একটি EMI নম্বর দিয়ে লক্ষাধিক ফোন উৎপাদনের রেকর্ড পাওয়া গেছে, যা মূলত বিদেশ থেকে অবৈধভাবে আনা হ্যান্ডসেটের মাধ্যমে ঘটেছে। ফলে এসব ফোন অপরাধে ব্যবহৃত হলে তা শনাক্ত করা সম্ভব হয় না। আর NEIR ব্যবস্থা চালুর মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি হ্যান্ডসেট নিবন্ধিত হবে। এতে সহজেই বোঝা যাবে কোন ফোন বৈধ, কোনটি নয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, বাংলাদেশ ব্যাংকের 2024 সালের প্রতিবেদন অনুযায়ী দেশের 73% ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। NEIR চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে। অবৈধ মুঠোফোন হ্যান্ডসেটের কারণে প্রতি বছর সরকারের 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে বিটিআরসির পাশাপাশি 4টি মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক নিজস্ব ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা EIR সিস্টেম উন্নয়নে কাজ করছে। বিটিআরসি জানিয়েছে, 16 ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে নতুন মুঠোফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে। পাশাপাশি মুঠোফোন কেনার রসিদ সংরক্ষণ করতে হবে। মুঠোফোন বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে NEIR ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে। আপনার ব্যবহৃত মুঠোফোনটি বৈধভাবে নিবন্ধিত কিনা তা জানতে আপনার মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন KYD স্পেস 15 ডিজিটের IMEI নম্বর, তারপর পাঠিয়ে দিন 16002 নম্বরে। ফিরতি বার্তায় জানানো হবে ফোনটি বৈধ কিনা। বিদেশ থেকে মুঠোফোন নিবন্ধন করা এখন খুব সহজ। প্রথমে neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তারপর স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে ফোনের IMEI নম্বর দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন স্ট্যাম্প, ক্রয় রসিদ ইত্যাদি আপলোড করে সাবমিট করতে হবে। যদি ফোনটি বৈধ হয় তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। বৈধ না হলে SMS এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এছাড়া এই সেবা মোবাইল অপারেটরের গ্রাহক সেবা বা কাস্টমার কেয়ারের মাধ্যমেও নেওয়া যাবে। একজন ব্যক্তি বিদেশ থেকে দেশে আনতে পারবেন বিনা শুল্কে সর্বোচ্চ একটি নতুন মুঠোফোন, যদি আগে একটি ব্যক্তিগত ফোন সঙ্গে থাকে। আরও একটি ফোন আনতে হলে শুল্ক দিতে হবে। বর্তমানে ব্যবহৃত সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে 16 ডিসেম্বরের মধ্যে। এগুলো আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। তবুও যাচাই করতে চাইলে মুঠোফোন থেকে *16161# নম্বরে ডায়াল করুন। অটোমেটিক বক্স এলে মুঠোফোনের 15 ডিজিটের IMEI নম্বর লিখে পাঠিয়ে দিন। IMEI নম্বর দিলে ফিরতি বার্তায় ফোনের অবস্থা জানা যাবে। এরপর ফিরতি SMS এর মাধ্যমে ব্যবহৃত মুঠোফোনের অবস্থা জানা যাবে। এছাড়া neir.btrc.gov.bd পোর্টাল অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও উল্লেখিত সেবা গ্রহণ করা যাবে। 16 ডিসেম্বর থেকে যদি কোনো গ্রাহক তার ব্যবহৃত মুঠোফোন বিক্রি বা হস্তান্তর করতে চান তাহলে সেটি ডি-রেজিস্ট্রেশন করতে হবে। ডি-রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রের শেষের 4 ডিজিট দিতে হবে। ডি-রেজিস্ট্রেশন করা যাবে সিটিজেন পোর্টাল, MNO পোর্টাল, মোবাইল অ্যাপস, USSD চ্যানেল বা *16161# নম্বর ডায়াল করে।
ডি রেজিস্ট্রেশনের জন্য মুঠোফোনে ব্যবহৃত সিম অবশ্যই নিজ এনআইডিতে নিবন্ধিত থাকতে হবে। ক্লোন বা ডুপ্লিকেট IMEI যুক্ত মুঠোফোন ডি রেজিস্ট্রেশন করার সময় পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর অতিরিক্ত তথ্য হিসেবে দিতে হবে। কর্পোরেট সিম ব্যবহারকারীদের 30 দিনের মধ্যে USSD চ্যানেল বা সিটিজেন পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত এনআইডির তথ্য দেওয়ার জন্য SMS এর মাধ্যমে অবহিত করা হবে। এই তথ্য জমা দেওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কি কন্ট্যাক্ট পয়েন্ট বা ব্যক্তিগত এনআইডি ব্যবহার করে ডি রেজিস্ট্রেশন করা যাবে। অন্যথায় শুধু কি কন্ট্যাক্ট পয়েন্টের এনআইডির তথ্য দিয়ে ডি রেজিস্ট্রেশন করা যাবে। মুঠোফোন হারিয়ে গেলে বা চুরি হলে গ্রাহক সিটিজেন পোর্টাল মোবাইল অ্যাপ বা অপারেটর কাস্টমার কেয়ার থেকে যে কোনো সময় ফোনটি লক বা আনলক করতে পারবেন। যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা USSD চ্যানেল *16161# বা 121 ডায়াল করে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার থেকে NEIR সেবা নিতে পারবেন। 2 বছরে 1.5 লাখের বেশি মানুষের মৃত্যু। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় 1,20,00,000 মানুষ। পুরো দেশে তীব্র দুর্ভিক্ষ। আফ্রিকার 3য় বৃহত্তম দেশ সুদানে গৃহযুদ্ধের ফলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে বলে বলছে জাতিসংঘ। দেশের ক্ষমতা দখলকে কেন্দ্র করে 2023 সালের এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী আর কুখ্যাত প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে সে সময় থেকেই শুরু হয় সশস্ত্র সংঘাত। ওই যুদ্ধের শুরুটা হয়েছিল 2019 সালে 3 দশক ধরে প্রেসিডেন্ট থাকা ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার মধ্যে দিয়ে। 1989 সালে সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সুদানের ক্ষমতায় আসা ওমর আল বশিরকে পদ থেকে সরাতে 2019 সালে সুদানে ব্যাপক মাত্রায় বিক্ষোভ হয়। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টের পতন ঘটায়। ওই অভ্যুত্থানের পেছনে মূলত যে 2 জন ব্যক্তি ছিলেন তারাই সুদানের চলমান সংঘাতের পেছনে রয়েছেন। এরা হলেন জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। জেনারেল আল বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান এবং সে কারণেই তিনি দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে সুদানের উপনেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো কুখ্যাত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর কমান্ডার। তিনি হেমেটটি নামেই বেশি পরিচিত। কয়েক বছর আগেও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে 2019 সালে ক্ষমতা থেকে সরাতে তারা দুজন একসাথে কাজও করেছেন। 2021 সালের সামরিক অভ্যুত্থানেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু এক পর্যায়ে আগামীতে দেশটি কিভাবে পরিচালিত হবে তা নিয়েই এই 2 নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। বিশেষ করে সুদানের ভবিষ্যৎ এবং তাদের বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেন। মনে করা হয় এই 2 নেতা তাদের ক্ষমতা, সম্পদ ও প্রভাব বজায় রাখতে চাওয়ায় 2 জনের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়। 2 নেতার দ্বন্দ্বের জের ধরে 2023 এপ্রিলে RSF আর সুদানের সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র যুদ্ধ শুরু হয়। 2.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সুদানের বিভিন্ন অংশ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। সুদানের দারফুর অঞ্চলের বহু মানুষ বিশ্বাস করে যে RSF ও তাদের সাথে জোটবদ্ধ মিলিশিয়া গোষ্ঠী বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত অঞ্চলটিকে আরব শাসিত একটি এলাকায় পরিণত করতে চায়। RSF এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরব নয় এমন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তারা গণহত্যা পরিচালনা করেছে। গত বছরের মার্চে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF এমনও তথ্য দিয়েছে যে সশস্ত্র সেনারা 1 বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করেছে এবং যৌন নির্যাতন করেছে। এ ধরনের নির্যাতনের শিকার হয়ে শিশুদের অনেকে আত্মহত্যা করার চেষ্টা করেছে। এছাড়া গত বছরের মার্চেই দারফুরের স্থানীয় মাসালিদ গোষ্ঠী ও আরব নয় এমন কিছু গোষ্ঠীর বিরুদ্ধে RSF ও তাদের সশস্ত্র জোটসঙ্গীরা গণহত্যা চালানোর চেষ্টা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। এসব অভিযোগের ভিত্তিতে ওই অঞ্চলে করা জাতিসংঘের তদন্তে উঠে আসে যে RSF এর গণহত্যা ছাড়াও সুদানের সেনাবাহিনীও ব্যাপক মাত্রায় যুদ্ধাপরাধের সাথে জড়িত। বর্তমানে গত কয়েকদিনে এল ফাশের অঞ্চল থেকে আসা সহিংসতা ও গণহত্যার যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে ওই অঞ্চলে থাকা প্রায় 2.5 লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই 2.5 লাখ মানুষের একটা বড় অংশ জাতিগতভাবে আরব নয়। প্রায় 18 মাস ধরে অবরোধ ও বোমাবর্ষণের পর RSF যোদ্ধারা কয়েকদিন আগে আল ফাশের শহরের নিয়ন্ত্রণ নেয় এবং ব্যাপক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালায় বলে অভিযোগ উঠেছে। RSF এল ফাশেরে জাতিগত নির্মূলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আরব মিলিশিয়াগুলো যেভাবে আরব নয় এমন জনগোষ্ঠীকে টার্গেট করে এল ফাশেরেও তারা সেই প্যাটার্ন অনুসরণ করছে বলেই অভিযোগ উঠেছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে সুদান বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি ছিল, যদিও এটি বিশ্বের অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশ। সুদানের 4,60,00,000 নাগরিকের গড় বার্ষিক আয় মাথাপিছু $750 কম। আর এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত সুদানের পরিস্থিতিকে আরও খারাপ করেছে। রাশিয়ার কাছ থেকে তেল কিনতে নরেন্দ্র মোদীকে বারবার বারণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা শোনেননি মোদী, যে কারণে এক সময়ের বন্ধুত্বে ফাটল ধরে, যার মাসুল গুনতে হচ্ছে ভারতকে। যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে দিতে হচ্ছে বাড়তি শুল্ক।
তবু পুতিনের হাত ছাড়তে নারাজ মোদি। উল্টো সখ্যতা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন চীনের সঙ্গেও, যা আরও খেপিয়ে তুলেছে ট্রাম্পকে। এবার তাই মোদিকে বশে আনতে কঠিন এক চাল দিয়েছেন তিনি। ভারতের তেল সরবরাহকারী বড় দুটি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। এতেই বেকায়দায় ভারত, মহা দুশ্চিন্তায় মোদি। বর্তমানে রুশ অপরিশোধিত তেল আমদানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে ভারত। মোট তেলের 40%ই রাশিয়ার কাছ থেকে কেনে দেশটি। অথচ 2021 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগেও যার পরিমাণ ছিল মাত্র 2%। পরবর্তীতে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে পশ্চিমা বিধিনিষেধের কারণে রাশিয়ার অনেক ক্রেতা দূরে সরে গেলে ধস নামে রুশ তেলের বাজারে। সুযোগ বুঝে লুফে নেয় ভারত। অল্প টাকায় তেল আমদানি শুরু করে দিল্লি। সে তেল পরবর্তীতে অন্যদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে। এছাড়াও পশ্চিমাদের অভিযোগ, ভারতের তেল আমদানির টাকা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। তবে এরপরও তেল আমদানি কমাচ্ছিল না ভারত। চলতি বছরের প্রথম 9 মাসে রাশিয়া থেকে প্রতিদিন প্রায় 17 লাখ ব্যারেল তেল আমদানি করেছে দিল্লি। তবে এবার মার্কিন নিষেধাজ্ঞায় হুমকির মুখে পড়েছে ভারতের রুশ তেল আমদানি। মূলত রসনেফট ও লুক অয়েল নামে দুটি রুশ জ্বালানি কোম্পানিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এতেই বেকায়দায় ভারত, কেননা এই দুই প্রতিষ্ঠানই 60% তেলের যোগান দিত ভারতকে। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে এখন এই দুই কোম্পানি থেকে তেল কিনতে পারছে না ভারত, কেননা এতে হিতে বিপরীত হতে পারে। তখন বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে ভারতকে। এই অবস্থায় তাই রসনেফট ও লুক অয়েল থেকে তেল কিনতে বারণ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো, যাতে বিপাকে পড়েছে ভারতের বেসরকারি জ্বালানি জায়ান্ট মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কেননা গত মাসেই রসনেফটের সঙ্গে 10 বছরের একটি চুক্তি করেছিল রিলায়েন্স। সেই চুক্তিতে প্রতি বছর 12 থেকে 13 বিলিয়ন ডলারের তেল কেনার কথা ছিল রিলায়েন্সের। এতে প্রতিদিন 5 লাখ ব্যারেল তেল পেত কোম্পানিটি, যা কিনা কোম্পানিটির মোট তেল আমদানির 50%। এই অবস্থায় তাই একরকম বাধ্য হয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে চলতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। কিন্তু সামগ্রিকভাবে দ্রুত বিকল্প খুঁজে পাবে না ভারত, কারণ রাশিয়ার মতো সস্তা দামে তেল সরবরাহ করতে পারবে এমন দেশ খুব একটা নেই। ভারতকে হয়তো তাই মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি বাড়াতে হবে, তবে এটি তাদের খরচ অনেক বাড়িয়ে দেবে। উচ্চ শুল্কের বোঝা চাপিয়েও যখন মোদি সরকারকে বশে আনা যাচ্ছিল না, তখন কঠিন এক কৌশল অবলম্বন করেছেন ট্রাম্প। রুশ জ্বালানি কোম্পানির উপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা দিল্লিকে একরকম বাধ্য করছে আলোচনার পথে হাঁটতে। ট্রাম্পের চাওয়া ভারত যেন রুশ তেল আমদানি বন্ধ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ায়, যা মেনে নিয়ে এখন হয়তো মার্কিন তেল আমদানির দিকেই ঝুঁকতে হবে মোদিকে। তবে এক্ষেত্রে আলোচনার টেবিলে মোদিকে বাড়তি সুবিধা দেবে সম্প্রতি মার্কিন তেল আমদানি বাড়ানোর সিদ্ধান্ত। যদিও ট্রাম্পের সঙ্গে আলোচনার একটি সুযোগ এরই মধ্যে হারিয়েছে দিল্লি। মালয়েশিয়ায় আয়োজিত আসিয়ান সম্মেলনে সরাসরি যোগ দিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারতেন মোদি, যা হয়তো পুরনো বন্ধুত্ব আবারও জাগিয়ে তুলতে পারত। কিন্তু সেটি এড়িয়ে গেছেন মোদি, যা নিয়ে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। আসিয়ান সম্মেলনে নিজে না গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠিয়েছেন মোদি, তবে এর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী মাসে বিহার রাজ্য নির্বাচনের কারণে দেশেই থাকতে চেয়েছেন মোদি। তাছাড়া কোনো কারণে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যদি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতো, সেটা দেশে চাপে ফেলত মোদিকে, যে কারণে সচেতনভাবেই সরাসরি শীর্ষ সম্মেলন এড়িয়ে অনলাইনে যুক্ত ছিলেন মোদি। এর বাইরেও অনেক বিশ্লেষক মনে করেন ভারতের জ্বালানি নিরাপত্তার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি হবে না, কেননা দেশটি এখনও কয়লার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। 46% শক্তির যোগান আসে কয়লা থেকে। এছাড়া তেল ও গ্যাসের সরবরাহও বহুমুখী, ফলে খুব বেশি প্রভাব পড়বে না ভারতে। এর বাইরেও একটি ইতিবাচক দিক হলো এই সংকট ভারতকে তার নিজস্ব নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে মনোযোগী হতে দিক নির্দেশনা দেবে। সেই নির্দেশনা কতটা মানবেন মোদি, সেটাই দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে অস্থিরতা যেন থামছেই না। অঞ্চলটি বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল জায়গাগুলোর একটি হিসেবেই রয়ে গেছে। মাঝে মধ্যে কূটনৈতিক উদ্যোগ ও অস্থায়ী চুক্তি হলেও মূল শক্তিগুলোর দ্বন্দ্ব কাটেনি। পরিস্থিতি এতটাই নাজুক,
ও অনিশ্চিত যে ছোট ছোট উত্তেজনা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে বড় সংকটে। ইরানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও বৈদেশিক ভূমিকা আমরা আগে রেখেছি। এখন নজর দেই ইসরায়েলে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক টানাপোড়েন আর অপরিবর্তিত সামরিক কৌশল সব মিলিয়ে দেশটি এখন বাইরের চাপে ঘেরা। ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় শান্তি চুক্তি হলেও তা টেকসই নয়। সংঘাতের মূল কারণ রয়ে গেছে আগের মতো। নিরাপত্তার অজুহাতে অঞ্চলগুলো নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল। অন্যদিকে একে মার্কিন চাপে আরোপিত অস্থায়ী বিরতি মনে করছেন ফিলিস্তিনিরা। গাজার মানুষও এটাকে শান্তি নয় বরং সামরিক বিরতি হিসেবেই দেখছেন। তাদের আশঙ্কা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সমঝোতা। বড় বড় সমস্যা যেমন জেরুজালেম, পশ্চিম তীর বা ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো সমাধান করেনি গাজা চুক্তি। গাজায় এখনো অস্ত্র আছে। অন্যদিকে ইসরায়েলে আছে শক্তি প্রয়োগে সংকট সমাধানের সমর্থকরা। এছাড়া আঞ্চলিক অনেক দেশ অস্থিতিশীল মনে করে ইসরায়েলকে। তাই এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। সংক্ষেপে বলা যায়, কাগজে কলমে শান্তি থাকলেও প্রকৃত শান্তি এখনো বহু দূর। এই অঞ্চলের সংঘাতের সম্ভাবনা দ্বারা সরাসরি প্রভাবিত হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। ভেতরের রাজনৈতিক গতিশীলতাই ঠিক করে দেশটি কি ধরনের নিরাপত্তা কৌশল নেবে, প্রতিক্রিয়া দেখাবে বাইরের চ্যালেঞ্জের। 7 অক্টোবরের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ক্ষমতাসীন জোট গঠন করেন, যেখানে অতি ডানপন্থী ও জাতীয়তাবাদী দলগুলো অন্তর্ভুক্ত ছিল। দলগুলো গাজা, জেরুজালেম ও পশ্চিম তীরের উপর ইসরায়েলি নিয়ন্ত্রণ বাড়ানোর কঠোর সমর্থক। তাদের কাছে নিরাপত্তা ও আদর্শিক ধর্মীয় আধিপত্য একই বিষয়, যার ফলে ফিলিস্তিনিদের সঙ্গে আপোষ করা প্রায় অসম্ভব। শান্তি চুক্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টা চললেও 22 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট একটি বিল অনুমোদন করে, যা পশ্চিম তীরের বড় অংশ এবং সংযুক্তির প্রস্তাব করছে। এই পদক্ষেপ ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে যখন আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইসরায়েলের অবস্থানকালে যুদ্ধবিরতি শক্তিশালী করার চেষ্টা করছিলেন। তিনি ইসরায়েলের পার্লামেন্টের পদক্ষেপকে অদ্ভুত ও বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল বলে সমালোচনা করেন। মনে করিয়ে দেন, ট্রাম্প প্রশাসনের দৃষ্টিকোণ স্পষ্ট, পশ্চিম তীরের কোনো অংশ ইসরায়েলের মানচিত্রে যুক্ত করা উচিত হবে না। বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, ইসরায়েলের পার্লামেন্টে পাশ হওয়া সংযুক্তি আইন বিপদে ফেলতে পারে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে। রুবিও বলেন, পার্লামেন্টে ভোট হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, আমরা এখন এই ধরনের পদক্ষেপকে সমর্থন করতে পারি না। এটি শান্তি চুক্তির জন্য হুমকি হতে পারে। ওয়াশিংটনের এসব আহ্বান পাত্তা দিচ্ছেন না উগ্র ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদরা। তারা নিজেদের বক্তব্য ও কাজের মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার ন্যায্য সমাধান আনতে অনীহা দেখাচ্ছেন। এর ফলে অঞ্চলটি স্থিতিশীল করার এবং সহযোগিতার নতুন কাঠামো গড়ে তোলার কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হচ্ছে ভীষণভাবে। মার্কিন প্রচেষ্টায় চলছে ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা। এটিকে আঞ্চলিক নিরাপত্তা ও উত্তেজনা কমানোর একটি উপায় হিসেবে দেখছে ওয়াশিংটন। তবু কিছু ইসরায়েলি কর্মকর্তার বক্তব্য ও কাজ ঝুঁকিতে ফেলেছে এই প্রচেষ্টাকে। কয়েকদিন আগে ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, সৌদি আরব যদি ফিলিস্তিনকে স্বীকৃতির বিনিময়ে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন চায়, তবে তাদের ধন্যবাদ জানাতে পারছি না। তারা মরুভূমিতে উটের পিঠে চড়তে থাকুক। পরে তিনি ক্ষমা চাইলেও এই মন্তব্য ইসরায়েলের শাসক জোটের রাজনৈতিক মনোভাব সামনে আনে, যেখানে আদর্শিক কঠোরতা প্রায় বাস্তববাদ ও কূটনীতির চেয়ে বেশি গুরুত্ব পায়। এই ধরনের বক্তব্য কেবল ইসরায়েলের কূটনৈতিক ভাবমূর্তি নষ্ট করে না, বরং যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কেও চাপ সৃষ্টি করে। আসলে শান্তি প্রতিষ্ঠায় কিছুটা অগ্রগতি হলেও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এই অঞ্চলকে ঠেলে দিচ্ছে নতুন উত্তেজনা ও অস্থিতিশীলতার দিকে। ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় ইসরায়েলের অতি ডানপন্থী রাজনীতিবিদদের মধ্যে বিরক্তি তৈরি করেছে। এই শক্তিগুলো আগে ট্রাম্পকে মিত্র মনে করলেও এখন তার শান্তি পরিকল্পনাকে ফিলিস্তিনিদের কাছে আত্মসমর্পণ হিসেবে দেখছেন। উদাহরণস্বরূপ, ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি লিমোর সনহার মেচেল প্রকাশ্যে বয়কট করেছিলেন ট্রাম্পের ভাষণ। শান্তি চুক্তিকে তিনি অপমানজনক বলে আখ্যা দিয়েছেন। বলেছিলেন, সত্যিকারের বিজয় তখনই আসবে যখন ইসরায়েলের শিশুরা খেলবে গাজার রাস্তায়। জরিপে দেখা যায়, বেশিরভাগ ইসরায়েলি সমর্থন করে না গাজা পুনর্বাসনের ধারণাকে। নেতানিয়াহু রাজনৈতিকভাবে তার অতি ডানপন্থী মিত্রদের উপর নির্ভরশীল, যারা উত্তেজনা কমানোর যে কোনো পদক্ষেপকে অস্বীকার করে।
ট্রাম্প যখন ডানপন্থীদের আশা উপেক্ষা করে যুদ্ধ বন্ধ করেন এবং পশ্চিম তীরের সংযুক্তি বাতিল করেন, তখন এটি ছিল তাদের জন্য বড় ধাক্কা। কিছুদিন আগে ইসরায়েলের অতি ডানপন্থী রাজনীতিবিদরা আশা করেছিলেন হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনি অঞ্চল অধিগ্রহণ এবং ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা বন্ধ করা সহজ হবে। কিন্তু বাস্তবে ট্রাম্প তার সমর্থক না হয়ে বাধা হয়ে দাঁড়ান। ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনাকে তারা দেখেছেন বিশ্বাসঘাতকতা হিসেবে। ট্রাম্পের এমন অবস্থানের পর ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেন, গাজায় অবশ্যই ইহুদি বসতি স্থাপন হবে, ঈশ্বরের সাহায্যে আমরা বিজয় পাবই। তার বক্তব্য থেকে বোঝা যায় তারা ট্রাম্পের বিরতিটিকেই সাময়িক মনে করে, পরাজয় নয়। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থীরাও নেতানিয়াহু সরকারের কাজকে সীমা লঙ্ঘন মনে করছে। বিষয়টি কেবল ইসরায়েলের স্থিতিশীলতার জন্য নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্যও হুমকি। ওয়াশিংটন এখন ভালোই বুঝতে পারছে ইসরায়েল সরকার ভবিষ্যৎ বিবেচনা না করে একতরফাভাবে কাজ করছে, মাঝে মধ্যে উপেক্ষা করছে ঘনিষ্ঠ মিত্রের কথাও। কাতারের দোহায় ইসরায়েলি হামলা ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা, যা হোয়াইট হাউসে গভীর হতাশার জন্ম দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প মনে করেছিলেন ইসরায়েল কিছুটা নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই এখনই তাদের থামানোর সময়, যেন নিজেদের স্বার্থের বিপরীত কিছু না করে। একই সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ইসরায়েলের হামলার কারণে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকা বিপন্ন হয়েছে। কাতারের মাধ্যমে শান্তি প্রক্রিয়া চালানোর চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এই হামলা সেই প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলেছে। বাস্তবে ট্রাম্পকে শুরু থেকেই ইসরায়েলের অটুট মিত্র হিসেবে ধরা ভুল প্রমাণিত হয়েছে। অনেক ইসরায়েলি আশা করেছিলেন হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তন ঐতিহ্যবাহী সম্পর্ককে শক্তিশালী করবে এবং ইসরায়েলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে, কিন্তু বাস্তবতা আরও জটিল হয়ে উঠেছে। এর স্পষ্ট ইঙ্গিত মেলে দায়িত্ব নেবার পর ট্রাম্পের প্রথম বিদেশ সফরে। দেখা গেছে ইসরায়েল নয়, রিয়াদে গেলেন ট্রাম্প, বৈঠক করলেন উপসাগরের ধনী আরব রাজাদের সঙ্গে। এটা প্রমাণ করে ট্রাম্পের জন্য আদর্শ বা পুরনো প্রতিশ্রুতি নয়, ব্যবসায়ী হিসেবে লাভ আর কৌশলী তার কাছে গুরুত্বপূর্ণ। শুরু থেকেই ট্রাম্পের নীতি চুক্তি এবং বাস্তব ভিত্তিক ব্যবস্থার উপর কেন্দ্রীভূত, যা মার্কিন স্বার্থে লাভজনক। তাই ইরানের সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন তিনি, আর এই বিষয়টা খেপিয়ে তোলে ইসরায়েলের নেতৃত্বকে। ইসরায়েল ও ইরানের গ্রীষ্মকালীন সংঘাত এই ফাটল আরও বাড়িয়ে তোলে। ওয়াশিংটনের চোখে ইসরায়েলের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের নীরব কূটনৈতিক চেষ্টাকে বিঘ্নিত করেছিল। মার্কিন নীতি নির্ধারকরা বুঝতে পারছিল ইসরায়েল আর কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে না, তারা স্বাধীন খেলোয়াড় হিসেবে নিজস্ব এজেন্ডা হাসিলে যুক্তরাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবছে না। আসলে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি অস্থিতিশীলতার মূল উৎস। বিভাজিত সমাজ, দুর্বল প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন জোটের উগ্রপন্থা এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে ঘরোয়া উত্তেজনা সহজেই বহিরাগত সংঘাতে রূপ নিতে পারে। ফলে গাজায় যুদ্ধ বা ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার তীব্র আশঙ্কা রয়ে গেছে। চলমান সংঘাতকে নিজেদের রাজনৈতিক শক্তি বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু ও তার ডানপন্থী মিত্ররা। সাধারণত হুমকি থাকলেও মূল সমস্যা ভুলে যায় মানুষ। অন্যদিকে শান্তি ফিরলে ইসরায়েলের ক্ষমতাসীনরা শক্তি হারাতে পারে। তাই এখনকার উত্তেজনা দেশ নয়, কিছু নেতার নিজের স্বার্থে। এই উত্তেজনা ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ককেও ঝুঁকিতে ফেলছে। ওয়াশিংটনের বিশ্বাস ইসরায়েলের পদক্ষেপে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমছে। দোহায় হামলার পর ট্রাম্প প্রশাসনের মধ্যে ক্ষোভ বেড়েছে। মার্কিন কূটনীতিক ও নীতি বিশেষজ্ঞরাও এতে গভীর উদ্বিগ্ন। এসব ঘটনা বৃহত্তর ভূ রাজনৈতিক পরিবর্তনের অংশ। পুরনো বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে পাল্টাচ্ছে। এই অঞ্চলের ভবিষ্যৎ অনিশ্চিত। বাড়তে থাকা অস্থিরতা কেবল কৌশলগত জোটগুলোকেই নয়, শেষ পর্যন্ত হুমকিতে ফেলছে ইসরায়েলকেও। ওয়াশিংটন বহু দশক ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। সামরিক সহায়তা, কূটনৈতিক আশ্রয়, এমনকি জাতিসংঘে নিয়মিত ভেটো, সব ক্ষেত্রেই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে এই পুরনো বন্ধুত্বে টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন এর বদলে উঠে এসেছে সতর্কতা, এমনকি হুঁশিয়ারিও। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইসরায়েল যদি ওয়েস্ট ব্যাংকের কোনো অংশ সংযুক্ত করার উদ্যোগ নেয়, তবে ওয়াশিংটন তাদের সামরিক ও অর্থনৈতিক সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করবে।
ট্রাম্প বলেন, আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি, এখন সেটি ভঙ্গ করা যাবে না। ইসরায়েল যদি এমন করে তবে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে। এই বক্তব্যের পরই প্রকাশ্যে আসে তেল আবিব ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েন। এর সূত্রপাত 22 অক্টোবর ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের দুটি বিল পাশের মধ্য দিয়ে, যেখানে ওয়েস্ট ব্যাংকের কিছু অংশে ইসরায়েলি সার্বভৌমত্ব বাড়ানোর প্রস্তাব তোলা হয়। হোয়াইট হাউস এটিকে সরাসরি আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার জন্য বিপজ্জনক বাধা হিসেবে বিবেচনা করেছে। এই আগুনে ঘিরালে ইসরায়েলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের মন্তব্য। তিনি সৌদি আরবকে কটাক্ষ করে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বদলে চাইলেই তারা উটে চড়ে ঘুরে বেড়াতে পারে। বক্তব্যটি নিয়ে ক্ষুব্ধ হয় রিয়াদ ও ওয়াশিংটন। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন স্মোট্রিচ। তবে ঘটনাটি দুই দেশের মধ্যে বাড়তে থাকা অবিশ্বাসকে আরও প্রকট করে তোলে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলকে সংযত থাকতে বারবার সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিকেরা বলছেন, গত কয়েক বছর ধরে অত্যন্ত কৌশলগতভাবে আরবদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয়েছে। তেল আবিব যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্র আরব সম্পর্ক নষ্ট না করে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স নেসেটের আনা সেই বিল প্রসঙ্গে বলেন, অযৌক্তিক ও রাজনৈতিক কৌতুক। তিনি সতর্ক করেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভেন্সকে আশ্বস্ত করেন যে বিলগুলো প্রতীকী এবং এর আইনি কার্যকারিতা ততটা নেই, কিন্তু ওয়াশিংটন এসব যুক্তি মানতে নারাজ। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ইসরায়েল বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে পুরনো ভূখণ্ডগত আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প একদিকে শান্তি ও সংযমের কথা বলেন, অন্যদিকে ইসরায়েলের অভিযানে নীরব সমর্থন দেন। তার নীতিতে যেমন কূটনৈতিক চমক আছে, তেমনি রয়েছে হঠাৎ করে ঘুরে দাঁড়ানোর প্রবণতা। তিনি হামাসকে 48 ঘন্টার আলটিমেটাম দিলেও সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেননি, বরং সেই রাতেই গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু হয়, যা অনেক পর্যবেক্ষক ওয়াশিংটনের নীরব সম্মতি বলে মনে করেন। যুক্তরাষ্ট্র বুঝে গেছে, শুধু ইসরায়েলকে খুশি রাখতে গিয়ে আরব বিশ্বে তাদের প্রভাব কমে যাচ্ছে। ট্রাম্প তাই এবার ভারসাম্যের চেষ্টা করছেন। ইসরায়েলকে শিক্ষা দিতে চান, কিন্তু সম্পর্ক ছিন্ন করতে চান না, কারণ ইসরায়েল শুধু মিত্র নয়, মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর অপরিহার্য অংশীদার। অবশ্য ট্রাম্পের রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তাকে দেশের সমালোচনার মুখে ফেলতে পারে। তাই তিনি এখন এমন এক নীতি অনুসরণ করছেন, যা একদিকে আরব দেশগুলোর আস্থা রাখবে, অন্যদিকে ইসরায়েলকেও পুরোপুরি হারাবে না। তবে প্রশ্ন হচ্ছে, এই শীতল সম্পর্ক কি নীতিগত পরিবর্তনের ইঙ্গিত, নাকি সবকিছুই কেবল কূটনৈতিক অভিনয়? ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিলে যুক্তরাষ্ট্রের নিজেদের মজুদের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে পেন্টাগন। তবে এই বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই। বিষয়টি সম্পর্কে অবহিত যুক্তরাষ্ট্র ও ইউরোপের 3 জন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এর আগে গত অক্টোবরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প স্পষ্টভাবে বলেছিলেন তিনি ইউক্রেনকে টমাহক দিতে চান না। তখন কারণ হিসেবে তিনি বলেছিলেন, যেসব অস্ত্র আমাদের নিজেদের দেশ রক্ষায় দরকার সেগুলো আমরা অন্যকে দিতে চাই না। তবে জেলেনস্কি বহুদিন ধরেই এই ক্ষেপণাস্ত্রের দাবি জানিয়ে আসছেন, কারণ প্রায় 1600 কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রই শুধু রাশিয়ার গভীরে থাকা জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে পারে। পেন্টাগনের জয়েন্ট স্টাফ এই মূল্যায়ন হোয়াইট হাউসকে পাঠানোর ঠিক পরেই ট্রাম্প জেলেনস্কি বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের ইতিবাচক মূল্যায়ন ইউরোপীয় মিত্রদের আরও আশাবাদী করেছে। ইউরোপে 2 কর্মকর্তার মতে এখন ক্ষেপণাস্ত্র না দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের হাতে তেমন কোনো অজুহাত নেই। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েকদিন আগেই ট্রাম্প নিজেই বলেছিলেন যুক্তরাষ্ট্রের কাছে অনেক টমাহক ক্ষেপণাস্ত্র আছে যা ইউক্রেনকে দেওয়া সম্ভব। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই হঠাৎ সুর বদলালেন ট্রাম্প, জানিয়ে দেন তিনি এই মুহূর্তে এই টমাহক ক্ষেপণাস্ত্র দিবেন না। এই সিদ্ধান্ত নেওয়ার আগের দিনই ট্রাম্প টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। মার্কিন সংবাদ সংস্থা CNN এর প্রতিবেদন অনুযায়ী টমাহক ছোড়া হলে তা মস্কো বা সেন্ট পিটার্সবার্গে আঘাত হানতে পারে বলে পুতিন তাকে সতর্ক করে দেন।
এতে যুদ্ধক্ষেত্রে বড় প্রভাব না পড়লেও যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে পেন্টাগন কিংবা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন প্রশাসনের একাধিক সূত্রের বরাতে CNN জানিয়েছে ট্রাম্প এখনও টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি পুরোপুরি বাতিল করেননি। যদি ট্রাম্প নির্দেশ দেন তাহলে দ্রুত ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য প্রশাসন পরিকল্পনা তৈরি করে রেখেছে। সম্প্রতি পুতিন শান্তি আলোচনা নিয়ে অনাগ্রহ দেখানোর পর ট্রাম্প এতটাই হতাশ হয়েছেন যে তিনি রুশ তেল কোম্পানিগুলোর উপর নতুন নিষেধাজ্ঞাও আরোপ করেছেন। পাশাপাশি ইউক্রেন নিয়ে আলোচনা করার জন্য পুতিনের সঙ্গে বুদাপেস্টে যে বৈঠক হওয়ার কথা তা আপাতত বাতিল করেছেন। এদিকে পেন্টাগনের মজুত নিয়ে সমস্যা না থাকলেও কিভাবে ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রশিক্ষণ নেবে এবং কিভাবে সেগুলো মোতায়েন করবে তা নিয়েই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এখনো ভাবছেন। টমাহক সাধারণত যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়, কিন্তু ইউক্রেনের নৌবাহিনী দুর্বল হওয়ায় ভূমিভিত্তিক লঞ্চারই প্রধান বিকল্প। মার্কিন মেরিন কোর ও সেনাবাহিনী ইতোমধ্যেই ভূভিত্তিক লঞ্চার তৈরি করেছে প্রয়োজনে যা ইউক্রেনকে দেওয়া যেতে পারে। আর যদি যুক্তরাষ্ট্র লঞ্চার না দেয়, ইউরোপীয় কর্মকর্তারা মনে করেন ইউক্রেন নিজেরাই কোনো প্রযুক্তিগত সমাধান খুঁজে নেবে। যেমন ইউক্রেনীয় প্রকৌশলীরা যুক্তরাজ্য থেকে পাওয়া স্টর্ম শ্যাডো ব্যবহার করার জন্য কৌশলগতভাবে সমাধান করতে পেরেছে। স্টর্ম শ্যাডো মূলত আধুনিক ন্যাটো বিমান থেকে ছোড়ার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ইউক্রেন সেটিকে তাদের পুরনো সোভিয়েতকালীন যুদ্ধ বিমানে একীভূত করতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চলতি বছরের মধ্যেই ইউক্রেন দূরপাল্লার সক্ষমতা বাড়াতে চায় যাতে যুদ্ধের অবসান ইউক্রেনের পক্ষে ন্যায্য শর্তে আনা যায়। বৈশ্বিক নিষেধাজ্ঞা এবং আমাদের সুনির্দিষ্ট আঘাত প্রায় একসঙ্গে মিলে এই যুদ্ধটি ইউক্রেনের অনুকূলে শেষ করার দিকে যাচ্ছে। বছরের শেষ নাগাদ দূরপাল্লার হামলার সব লক্ষ্য সম্পূর্ণভাবে নিশ্চিত করা দরকার, যার মধ্যে রয়েছে আমাদের দূরপাল্লার সক্ষমতার সম্প্রসারণও। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।